This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। দুপুর 2টো মানেই আপনারা জানেন ফুল অ্যান্ড ফাইনালে আজ স্টুডিওতে তন্নিষ্ঠার সঙ্গে আমি শুভজিৎ রয়েছি। আর ফুল অ্যান্ড ফাইনাল শুরুতে আমি তন্নিষ্ঠাকে একটা প্রশ্ন করতে চাইবো, যদিও এই প্রশ্ন সহকর্মী হয়ে করা হয়নি, যে তন্নিষ্ঠা, তোমার এসআইআর এর কাজ ইত্যাদি সব কমপ্লিট হয়ে গিয়েছে? হ্যাঁ, আমার তো হয়েছে, কিন্তু আমার মনে হয় যাদের হয়নি তাদের জন্য একটা খবর রয়েছে, তাই তো শুভজিৎ? এক্স্যাক্টলি, যে কারণে প্রশ্নটা করলাম, যাদের হয়নি তাদের জন্যই এই খবরটা, যেটা আজকে ফুল অ্যান্ড ফাইনালের শুরুতেই আমরা সেই খবরে চোখ রাখবো। আর সেই খবরটা হলো, পশ্চিমবঙ্গ সহ 9টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে 7 দিন বাড়লো এসআইআর এর সময়সীমা, যে কারণে এখনও যারা চিন্তায় আছেন তাদের জন্য এই 7 দিন এক্সট্রা টাইম পাওয়া গিয়েছে। ফলে চিন্তার কোনো কারণ নেই। রাজ্যে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার দিন 7 বাড়লো। 11ই ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন ফর্ম জমা দেওয়া যাবে। 7 দিন পিছলো খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন। আমি একটু ডিটেল জানবো আমার সহকর্মী সুপ্রিয়র কাছ থেকে। সুপ্রিয়, এই মুহূর্তে যে সমস্ত দুশ্চিন্তার মেঘ ঘনীভূত হয়েছিল, সেই সমস্ত মেঘ কিছুটা হলেও সরবে এই সিদ্ধান্তে, একটু ডিটেল বলো। শুভজিৎ, দেখো, ইতিমধ্যেই আমরা যেটা কমিশনের তরফ থেকে সূত্র মারফত জানতে পারছি, এই এনুমারেশন ফর্ম জমা দেওয়ার যে নির্ধারিত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল 4 ডিসেম্বর পর্যন্ত, সেই সময়সীমা কিন্তু 7 দিন বাড়ানো হয়েছে। অর্থাৎ 4 ডিসেম্বর ফর্ম জমা দেওয়ার যে শেষ দিনের কথা বলা হচ্ছিল, সেটা বাড়িয়ে 7 দিন করায় 11 ডিসেম্বর কিন্তু শেষ দিন এখনও পর্যন্ত এই 7 দিন বাড়ানোর ফলে হচ্ছে। অর্থাৎ 7 দিনের অতিরিক্ত সময় সকলেই পাবেন এই ফর্ম জমা দেওয়ার জন্য। এমনকি সেক্ষেত্রে বিএলও যারা রয়েছেন, যারা এই এনুমারেশন ফর্ম ভোটারদের কাছে পৌঁছে দেওয়া বা ভোটারদের কাছ থেকে নিয়ে আসার পর সেই ফর্মের যে ডেটা হার্ড কপি থেকে অ্যাপে আপলোড করার যে সময়সীমা, সেটাও কিন্তু বাড়ছে। তবে শুধুমাত্র কিন্তু এই এনুমারেশন ফর্ম জমা দেওয়ার যে সময়সীমা, সেটা 7 দিন বাড়ানো হয়েছে তা কিন্তু নয়। তার পাশাপাশি খসড়া তালিকা প্রকাশ করার যে 9 ডিসেম্বর সময়সীমা ছিল, সেটাও কিন্তু 7 দিন বাড়ছে এবং সেটা হয়ে যাচ্ছে 16 ডিসেম্বর পর্যন্ত। এবং তার থেকেও যেটা তাৎপর্যপূর্ণ, যে 7ই ফেব্রুয়ারি যে দিনটা ধার্য করা হয়েছিল একেবারে চূড়ান্ত তালিকা প্রকাশ করার জন্য, সেই সময়সীমাও কিন্তু 7 দিন বাড়ছে, যার ফলে 7ই ফেব্রুয়ারি থেকে বেড়ে সেটা হচ্ছে 14ই ফেব্রুয়ারি। আর এই যে 7 দিন করে অতিরিক্ত সময় ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে সময় বাড়ানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে সাধারণ মানুষ যারা অনেকেই দুশ্চিন্তায় ছিলেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের চিন্তা কিছুটা হলেও কমবে। আপাতত তোমায় ধন্যবাদ জানাই সুপ্রিয়। এখন প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গ সহ 9টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে যে 7 দিন এসআইআর সময়সীমা বাড়লো, কেন সময়সীমা পিছলো? কমিশন সূত্রে যে খবরটা আমরা এখনো পর্যন্ত পাচ্ছি, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ সহ কয়েকটি রাজ্য ডিজিটাইজেশনে পিছিয়ে রয়েছে। কেরল এবং তামিলনাড়ু ডিজিটাইজেশনে পিছিয়ে রয়েছে। পাশাপাশি কেরলে আপনারা জানেন বন্যা পরিস্থিতি, সেটাও একটা কারণ হিসেবে জানতে পারা যাচ্ছে। ফলে শীর্ষ আদালতে এ রাজ্য ছাড়া বাকিরা আবেদন করে, তাদের পরিস্থিতির কথা জানিয়ে আবেদন করে, ডিজিটাইজেশন এবং তাদের বন্যা পরিস্থিতি। আর ওই আবেদনের প্রেক্ষিতেই কমিশন এই পিছিয়ে একটু সময়সীমা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে তৃণমূল, তারা কিন্তু এই যে পরিস্থিতি চলছে, মানে এসআইআর নিয়ে তারা বিদ্যে ছাড়ছে না। তারা বলছে এসআইআর নিয়ে ছেলে খেলা কমিশনের, বিজেপির টার্গেট পূরণ হয়নি বলেই ভোট চুরি করতে 7 দিনের সময়সীমা বৃদ্ধি কিনা সেই প্রশ্ন থাকছেই। মন্তব্য তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর। তৃণমূল 2 বছর সময় চেয়েছিল, কমিশন 7 দিন বাড়িয়েছে। যাই হোক না কেন, তৃণমূলের বিদায় নিশ্চিত, পাল্টা সুকান্ত মজুমদার। আগে সময় বাড়ালে বিএলওদের প্রাণ ওষ্ঠাগত হতো না, মন্তব্য মোহাম্মদ সেলিমের। এখন আবার বলছে 7 দিন পিছিয়ে দিচ্ছে। 4 তারিখেরটা হবে 11 তারিখ, 9 তারিখেরটা হবে 16 তারিখ, 7 তারিখেরটা হবে 14 তারিখ। মানে কি ছেলে খেলা চলছে নাকি? কারণ বিজেপির টার্গেট দেওয়া মতো যে 1,20,00,000 ভোটারের নাম বাদ দিতে হবে, সেই টার্গেট আসলে ফুলফিল হয়নি। কারণ বাংলায় তৃণমূলের বিএলএ-টুরা জোনাল মার্কিং করে বিএলওদের সাথে দাঁড়িয়ে থেকে কাজ করে, শুধু তাই না, সমস্ত তথ্য দিদির দুধ অ্যাপেও আমাদের নিজস্ব অ্যাপের মধ্যে নথিভুক্ত করা হয়ে গেছে। তাই কোনো রকম জাল জুয়া চুরি করতে আসলে ধরা হবে। যেহেতু তারা চুরি করতে পারছে না, ভোট চোরেরা, তার জন্য যাতে ভোট চুরি করার জন্য আরও সময় পাওয়া যায়, তার জন্য এই 7 দিনের এক্সটেনশন কিনা, সেই বিষয়ে তো প্রশ্ন থাকবেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 2 বছর টাইম লাগে এসআইআর করতে, তো 2 বছর টাইম দেওয়া উচিত। আমরাও তো চাইছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মেনে 2 বছর করে দেওয়া হোক এবং রাষ্ট্রপতি শাসন জারি করে যতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের টেনিওর আছে ততদিন পর্যন্ত উনি মুখ্যমন্ত্রী থাকতেন। আর ওনার টেনিওর শেষ হয়ে যাওয়ার পর
রাষ্ট্রপতি শাসন জারি করে স্যার ভোট যা করার করানো হতো। আমরাও তো সেই দাবি করছিলাম, আমাদের তো কোনো অসুবিধা ছিল না। তবে উনি 2 বছর চেয়েছিলেন, 1 সপ্তাহ বেড়েছে। এটাকে কতটা মানা ওনারা মানবেন সেটা ওনাদের ব্যাপার, আমাদের অসুবিধা নেই। এভাবে আরও বাড়তে পারে সময়, ইসি ঠিক করবে, অসুবিধা নেই। পিসি ঠিক করবে না, পিসির বিদায় হবে। আগেই তাহলে ঠিক করার কথা ছিল, ফর্ম ছাপা না ছাপে শুরু করে দিল। আবার তাই কীভাবে ফর্ম ফিল আপ করবে সেই ট্রেনিং দেওয়া হলো না। মোদি মমতার এত মুখ লাগায়, কিন্তু চারিদিকে তো কেন্দ্র সরকার, রাজ্য সরকার ইসিআই বিজ্ঞাপন দিয়ে বলতে পারতো যে কী করতে হবে কী করতে হবে না, আগে কেন করতে পারলো না। আবার বিএলওদের হচ্ছে ওষ্ঠাগত প্রাণ, কারণ প্রতিদিন নিয়ম পাল্টাচ্ছে। এগুলো হচ্ছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এটার মধ্যে তো জয় পরাজয় নেই, সুরাহা কিংবা কঠিন এটাও নেই। সব থেকে বড় কথা হচ্ছে গণতন্ত্রের জন্য একটা কাজ করা, মানুষের সুবিধার জন্য কাজ করা, মানুষের অধিকার রাখার কাজ। ভারতবর্ষের সব থেকে বড় ঐশ্বর্য হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্র, আর সেই গণতন্ত্র রক্ষার দায়িত্বই নির্বাচন কমিশনের। সেই নির্বাচন কমিশন বিজেপির কথায় উঠছে বসছে, নিজেদের নিরপেক্ষতা নষ্ট করে দিয়ে বিজেপির কথা দিয়ে এমন একটা নির্ঘণ্ট করলো যে নির্ঘণ্ট নিজেরাই রাখতে পারছে না। সব সময় তাদের সময় পরিবর্তন করতে হলো, নিয়ম পরিবর্তন করতে হলো। চরম অপ্রস্তুত অবস্থা সেটা প্রকাশ করে দিল এবং একটা ভয়ের পরিবেশ তৈরি করলো। 35 জন লোকের প্রাণ পশ্চিমবঙ্গেই চলে গেল। এই পরিস্থিতির জন্য কে দায়ী এটা প্রথম দেখা উচিত। আজকে 7 দিন করে সময় বাড়িয়েছে, এই 7 দিনটাই যে যথেষ্ট সেটাই বা নির্বাচন কমিশন বুঝলেন কি করে? 7 দিনটা কেন 7 মাস নয়? আচ্ছা, সামনে নির্বাচন যদি থাকে, নির্বাচন 2025-এর মতন 2026-এর সামারি রিভিশন করে নিশ্চয়ই নির্বাচন করা যায়। 2024-এর লোকসভা নির্বাচন হয়েছে যখন, তখন সামারি রিভিশনের মাধ্যমে যে ভোটার লিস্ট হয়েছিল তার উপরে হয়েছে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন। সেই নির্বাচন যদি ভ্যালিড হয়ে থাকে, যথার্থ হয়ে থাকে, নির্বাচন কমিশন যদি মনে করেন নরেন্দ্র মোদীর নির্বাচনটা ঠিক ছিল, তাহলে এইখানে এই বিধানসভাও তো এই সামারি রিভিশনের মধ্যে দিয়ে করা যেত। যে কোনো পদ্ধতিতে নির্বাচন কমিশন হোক বা যে অন্য কেউ হোক, যখন একটা কাজ হয়, সেই কাজ যখন চলতে থাকে, চলার পর বা ইমপ্লিমেন্ট হওয়ার পর তার অ্যাসেসমেন্ট হয়। সেই অ্যাসেসমেন্ট অনুসারে নির্বাচন কমিশন তার পদক্ষেপ নেবে, এটাই তো স্বাভাবিক। সেই জন্য যারা চাপের কথা মনে করছেন তাদেরকে আমি এটাই বলবো, জীবন অমূল্য, চাপের কোনো বিষয় নেই, আপনি যতটুকু পারবেন ততটুকু করবেন। কিন্তু অদ্ভুত দেখা যাচ্ছে, যেমন একজন মহিলার অভিযোগ উঠলো যে তিনি নাকি সুসাইড করেছেন, পরে দেখা গেল তিনি কন্ট্রাকচুয়াল কর্মী ছিলেন। তো আপনি কন্ট্রাকচুয়াল কর্মীদেরকে যদি কাজ দেন তাহলে পরে তো তারা চাপে পড়বেই, কারণ তো তাদের কন্ট্রাকচুয়াল যে জবের নিয়ম অনুসারে তাদের কাজ অল্প হওয়ার কথা। তো চাপ, তাদের তো অভ্যেস নেই চাপ সামলানোর। অথচ একজন বিশেষভাবে সক্ষম দিব্যাঙ্গজন যাদেরকে বলি, সেই রকমের ক্যান্ডিডেট বিএলও, তিনি কমপ্লিট করে নিচ্ছেন। এই যে 7 দিনের সময়সীমা বাড়লো, তা নিয়ে নানা রকমের কথাও উঠেছে। আগে যদি সময় বাড়ানো হতো তাহলে এখনো হয়তো বেঁচে থাকতেন রিঙ্কু তরফদার। এসআইআর এর অত্যাধিক কাজের চাপে হয়তো আত্মহত্যা করতে হতো না তাকে, বলেছেন মৃত বিএলও রিঙ্কু তরফদারের পরিবারের সদস্যরা। মহাদেব আমাদের প্রতিনিধি রয়েছে, তার সঙ্গে কথা বলবো আমরা। তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি আরও একবার যে আগেই সময় যদি বাড়ানো হতো তাহলে এখনো হয়তো বেঁচে থাকতেন রিঙ্কু তরফদার। এসআইআর এর অত্যাধিক কাজের চাপে হয়তো আত্মহত্যা করতে হতো না তাকে, বলছেন মৃত বিএলও রিঙ্কু তরফদারের পরিবারের সদস্যরা। মহাদেবের সঙ্গে কথা বলবো সরাসরি। মহাদেব, যে ঘটনা ঘটেছে আমরা দেখেছি এসআইআর এর এই প্রক্রিয়ার মধ্যে অনেক বিএলওরাই অভিযোগ সামনে এসেছে যে আত্মহত্যা করেছে কাজের চাপে, অত্যাধিক কাজের চাপে। সেরকমই একজন রিঙ্কু তরফদার এবং তার পরিবারের সদস্যরা বলছে যদি আগেই এই বিষয়টা ঘোষণা করা হতো তাহলে হয়তো এই ঘটনা ঘটতো না, তাকে মৃত্যু হতো না। আর কি বলছেন তারা? একদমই, আমি কথা বলার চেষ্টা করব, তার পরিবারের সদস্য তারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। যদি এই ধরনের ঘটনা ঘটতো তাহলে সেক্ষেত্রে হয়তো এমন ঘটনা ঘটতো না। আমি পরিবারের সাথে কথা বলার চেষ্টা করছি, যদিও তারা এই মুহূর্তে সেইভাবে কথা বলতে চাইছেন না, কারণ তারা মানসিকভাবে যেভাবে ভেঙে পড়েছেন এই ঘটনার পর, তারা এই পরিবারের সদস্য যারা রয়েছেন তারা মুখ খুলতে চাইছেন। আমি একটু কথা বলবো তার স্বামীর সাথে। কেউ দেখো, এই পরিবারের কেউ তেমন কিন্তু মুখ খুলতে চাইছেন না। বোঝা যাচ্ছে।
বোঝা যাচ্ছে মহাদেব তারা এখনো কথা বলার মতো পরিস্থিতিতে নেই, তবে অভিযোগ সামনে এসেছে এসআইআর এর অত্যাধিক কাজের চাপে হয়তো তাকে আত্মহত্যা করতে হতো না, এমনই মন্তব্য তাদের। পরপর 3 দিন মুখ্য নির্বাচন কমিশনারকে নিশানা বিজেপি রাজ্য সভাপতির। বিএলওদের নিরাপত্তার দায়িত্ব কমিশনের, এমনটাই বললেন শ্রমিক ভট্টাচার্য। আপনি দিল্লিতে বসে থাকবেন না, বাংলায় আসুন। মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, গোসাবায় যান। জ্ঞানেশ কুমারকে বার্তা দিলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এতদিনে বাস্তব বুঝতে পারলো বিজেপি, ঠিক এভাবেই শ্রমিকের এই আবেদনে খোঁচা দিয়েছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশন দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন, উনি জ্ঞান গর্ব 2-3টে স্টেটমেন্ট দেবেন, আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে, এটা হতে পারে না। নিরাপত্তা দিতে হবে নির্বাচন কমিশনকে, দিল্লি থেকে বসে থাকলে হবে না। প্রয়োজন হলে জ্ঞানেশ কুমারকে এখানে আসতে হবে। আমরা তো জ্ঞানেশ কুমারকে বলছি যে আপনি দিল্লিতে বসে থাকবেন না, আসুন বাংলায় এসে দেখুন, আপনারও জীবনে একটা অভিজ্ঞতা হবে। আমার তো মনে হচ্ছে মালিক অর্ডার করেছে, তারপর লেবার এসে তার কাজ করছে। নির্বাচন কমিশনকে কার্যত থ্রেট। জ্ঞানেশ কুমারকে বলছি, জ্ঞানের বাণী না দিয়ে দিল্লির ঠান্ডা ঘরে না বসে কলকাতায় আসুন। ডায়মন্ড হারবারে যেতে হবে কেন? অভিষেক ব্যানার্জি সংসদীয় ক্ষেত্র, পূর্ব মেদিনীপুরে যেতে হবে না। মানে মালিক বলে দিচ্ছে চাকরকে কোথায় কোথায় যেতে হবে। নির্বাচন কমিশনকে প্রথম দিন থেকে আমরা বিজেপির দালাল এই কারণেই বলেছি। এই পদক্ষেপ আরও প্রমাণ করলো যে নির্বাচন কমিশন আসলে বিজেপির সার্টিফাইড দালাল। বিশেষ পর্যবেক্ষক দল আসুক কি বিশেষের ওপর বিশেষণের পর্যবেক্ষক দল আসুক, বাংলার মানুষ জানে নির্বাচন কমিশন মানে ভোট চোর। বিদ্যুৎ অ্যাপে সমস্ত তথ্য তুলে রাখা হচ্ছে, যাতে কোনো রকম আগামী দিন জাল জুয়া চুরি হলে, কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা করলে সেটা আটকানো হয়। তৃণমূল কংগ্রেস প্রথমে সেই কাজটা করবে, আর তারপর আমরা আশঙ্কা করছি যেহেতু বিহারে ভোট হয়ে গেছে, বিহার থেকে 1 লক্ষ ভোটারকে এখানে ঢোকানো হতে পারে। এই ডাবল এন্ট্রি আটকানোটাও কিন্তু আমাদের প্রায়োরিটির মধ্যে রয়েছে। এদিকে শীতকালীন অধিবেশনের আগে এসআইআর ইস্যুতে তৃণমূল কমিশন সংঘাত তুঙ্গে। রাজ্য সরকারের বিরুদ্ধে বিএলও ইআরওদের বর্ধিত ভাতা আটকে রাখার অভিযোগ জাতীয় নির্বাচন কমিশনের। আর এই নিয়ে সরগরম বাংলার রাজনৈতিক মহল, মানে স্পেসিফিক্যালি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার বিজেপি ও কমিশনকে একযোগে আক্রমণ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, কমিশনের জারি করা 4 মাস পুরনো সরকারি নির্দেশিকা ঘুরিয়ে আবার প্রচার করে ভুয়ো উত্তেজনা তৈরির চেষ্টা করছে বিজেপি। এটি আসলে তাদের অপপ্রচার। অভিষেকের দাবি, এতে স্পষ্ট বিজেপির নির্বাচনী কৌশল এসআইআর শুধু ব্যর্থই হয়নি, প্রকাশ্যে ভেঙে পড়েছে। অর্থাৎ যে দ্বন্দ্ব চলছিল একটা তৃণমূল এবং কমিশনের এই এসআইআর নিয়ে, এসআইআর প্রক্রিয়ার মধ্যে, একটু আগে আপনারা তৃণমূলের মুখপাত্রের বক্তব্য শুনছিলেন, আপনারা বুঝতেই পারছেন সেই সংঘাতটা এখন এই মুহূর্তে তুঙ্গে গেছে। আমাদের সঙ্গে সুমন মহাপাত্র রয়েছে, সরাসরি সুমনের সঙ্গে কথা বলবো। সুমন, রাজ্য সরকারের বিরুদ্ধে বিএলও ইআরওদের বর্ধিত ভাতা আটকে রাখার অভিযোগ জাতীয় নির্বাচন কমিশনের। পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় চুপ নেই, তিনিও এক্স হ্যান্ডেলে বলছেন, তিনিও তোপ দাগছেন। দেখো, একেবারে তনিষ্ঠা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পরিষ্কার করে বলেছেন যে একটা পুরনো বিজ্ঞপ্তি এনে কোথাও কিন্তু বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, এবং জাতীয় ইলেকশন কমিশন তারা কিন্তু নির্দিষ্ট অভিযোগ আনছে যে রাজ্য সরকার তারা বর্ধিত যে ভাতা, যেটা বিএলওদের এবং ইআরওদের প্রাপ্য, স্পষ্ট শোনা যাচ্ছে না। চারিদিকে এত আওয়াজের জন্য সুমন তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না, যদি একটু স্পষ্ট করে বলা সম্ভব হয়। একেবারে দেখো, মূলত যেখানে গিয়ে দ্বন্দ্বটা তৈরি হচ্ছে তৃণমূলের সঙ্গে নির্বাচন কমিশনের, সেই জায়গাটা হচ্ছে যে নির্বাচন কমিশনের তরফ থেকে দাবি করা হচ্ছে যে বিএলও এবং ইআরওরা তাদের যে বর্ধিত ভাতা তারা পাচ্ছেন না। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে একটা পুরনো বিজ্ঞপ্তি, সেটাকে সামনে এনে কিন্তু বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ এই এসআইআর প্রসেস শুরু হওয়ার পর থেকে আমরা বারবার যেটা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে নির্বাচন কমিশনের বারবার দ্বন্দ্ব, সেটা কার্যত আরো প্রস্ফুটিত হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য এবং তার সঙ্গে নির্বাচন আরো চরমে গেছে, সেটাই আজকে বিষয়টা আরো স্পষ্ট হচ্ছে। অনেক ধন্যবাদ সুমন। নির্বাচন কমিশনকে আগে জিজ্ঞাসা করতে বলুন, যখন রাজ্যের ন্যায্য প্রাপ্য বরাদ্দ কেন্দ্র আটকে রাখে তখন সেই নিয়ে নির্বাচন কমিশন কি নাক গলিয়েছে? তাহলে হঠাৎ করে 4 মাস আগের পুরনো নোটিশ এখন সামনে আনার অর্থ কী? যখন বুঝতে পারছে এসআইআরের মাধ্যমে ভোট চুরি করতে গিয়েছিল, সেই ভোট চুরি করতে পারেনি, তৃণমূল কংগ্রেসের বিএলএ-2রা আটকে দিয়েছে, তখন এই নোটিশটাকে সামনে আনার অর্থই হচ্ছে কার্যত জলটাকে ঘুলিয়ে দেওয়া। আসলে
দম থাকলে সত্যি কথা বলো, বিএলওদেরকে যে 18,000 টাকা করে দেওয়ার কথা নির্বাচন কমিশন বলেছিল, সেটা তৃণমূল কংগ্রেস এই সরকার দিয়েছে কি দেয়নি? হ্যাঁ নাতে উত্তর, সাদা আর কালো তো, এখানে তো ভেগ জায়গা নেই। ভেগ কথা বলছেন কেন? দম থাকলে এত বড় বড় কথা বলেন, এইটুকু বলতে পারছেন 18,000 টাকা দিইনি, নেই সরকারের কাছে টাকা, ভান্ডার খালি। আর ঠিক এই প্রসঙ্গে কি বলছেন বিএলও ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল, শুনুন। গতকাল থেকেই দেখলাম কিছু কিছু মানুষের অ্যাকাউন্টে বা কিছু কিছু বিএলওর অ্যাকাউন্টে 2,000 টাকা করে ঢুকছে। এখনো পর্যন্ত অনেকের অ্যাকাউন্টে সেই টাকাটা ঢোকেনি। আমরা গতকালই নির্বাচন কমিশনের কাছে গিয়েছিলাম এবং সিওর দপ্তরে গিয়ে অ্যাডিশনাল সিও দিব্যেন্দু দাসের সঙ্গে দেখা করে আমরা দাবি করেছি যে 4 তারিখটা শেষ হয়ে গেলে এসআইআর এর কাজ তো মোটামুটি অর্ধেকের বেশি এগিয়ে যাবে। তো তখন টোটাল যে পাওনা মানে 19,000 টাকা, সেই টাকার 50% টাকা যাতে 4 তারিখের পরে মিটিয়ে দেওয়া যায় সেই ব্যাপারেও আমরা দাবি করে এসেছি। এসআইআর নিয়ে নির্বাচন কমিশন এবং তৃণমূলের দ্বন্দ্ব আরও চরমে উঠেছে। দ্বিচারিতা সরিয়ে বৈঠকের কথাবার্তা প্রকাশের দাবি করেছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার দিল্লিতে কমিশনের অফিসে তৃণমূলের প্রতিনিধি দলের সাক্ষাতের পর কমিশনের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার বৈঠকের আলোচ্য বিষয়ে সম্পূর্ণ প্রকাশের দাবি করল তৃণমূল কংগ্রেস। শনিবার ডেরেক ওব্রায়েন, সাকেত গোখলে, প্রতিমা মণ্ডলরা দাবি করলেন 55 মিনিটের ওই বৈঠকে কি কি কথা হয়েছে তা প্রকাশ্যে আনা হোক, তাহলেই সমস্ত ধোঁয়াশা কেটে যাবে। সাংবাদিক বৈঠক করে ডেরেকের বক্তব্য, তৃণমূলের বিরুদ্ধে কিছু ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে বিএলওরা যাতে কোনো রাজনৈতিক চাপের মুখে না পড়েন তা দেখতে হবে পুলিশকে। কারা বিএলওদের চাপ দিচ্ছে প্রশ্ন করেছেন ডেরেক ওব্রায়েন। দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এসআইআর-এর কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করছে তৃণমূল, এমনটা ডেরেক ওব্রায়েন দাবি করেছেন। বিএলওদের উপর পাহাড় প্রমাণ কাজের বোঝা চাপিয়েছে কমিশন, সেই পাল্টা তোপও ডেরেক ওব্রায়েন দেখেছেন। We are saying all this, all 10 of us MPs, 4 of us have spoken today. Then, why don't you release the transcript of what was discussed at yesterday's meeting? If you are accusing a full delegation of elected MPs of the All India Trinamool Congress under the chairmanship of Mamata Banerjee and the National General Secretary Abhishek Banerjee, you are telling us we are coming out and we are cooking up stories. Release it. Take it as a challenge. You want 1 week? You want pressy version? You want 10 days? Release it. এসআইআর, এই এসআইআরটা এই ইস্যু হতে চলেছে সংসদে। কাল সংসদে শীতকালীন অধিবেশন শুরুর আগে ঘুঁটি সাজাতে শুরু করেছে বিরোধীরা। জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, জ্যোতির্ময় থেকে জানবো যে ঠিক কিভাবে এসআইআর নিয়ে ঠিক কোন কোন বিষয়গুলো তারা সামনে রাখতে চলেছেন বলে এখন অবধি খবর পাওয়া যাচ্ছে। দেখো, সকালে 11টা থেকে সরকারের ডাকা অল পার্টি মিটিং হয়েছে। সেই অল পার্টি মিটিংয়ে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে তারা এক সুরে দাবি করেছে যে এবারের সংসদের অধিবেশনে এসআইআর নিয়ে আলাদা করে আলোচনা করতেই হবে এবং মূল ফোকাস হওয়া উচিত এসআইআর। অপর দিক থেকে বিজেপি তারা কোনোভাবেই এসআইআর নিয়ে আলোচনা করতে চায় না এবং জেডিইউ তরফ থেকে যে নেতা সেখানে উপস্থিত ছিলেন, ফ্লোর লিডার যিনি উপস্থিত ছিলেন, তিনি স্পষ্টভাবে বলেন যে গত সেশন অর্থাৎ বাদল অধিবেশন এই এসআইআর ইস্যুতে সম্পূর্ণভাবে ওয়াশ আউট হয়ে গিয়েছে। তারপরে বিহারের মানুষ তারা জনরায় দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে এসআইআর কোনো ইস্যু নয়। স্বাভাবিকভাবেই আরেকটি সেশন কোনোভাবে ওয়াশ আউট হয়ে যাক সেটা কোনোভাবেই কাম্য নয়। কিন্তু এর পাশাপাশি বিকেল 4টের সময় বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং রয়েছে, সেখানে আবার বিরোধীরা এক সুরে তারা দাবি জানাতে চলেছেন যে এসআইআর মুখ্য আলোচনার বিষয়বস্তু হোক। সন্ধ্যে 6টার সময় কংগ্রেসের নিজেদের স্ট্র্যাটেজি মিটিং রয়েছে। যদি একটু সঙ্গে থাকো, যদি একটু সঙ্গে থাকো। No, we have not said so. We are still we are still expecting that when all the oppositions have said that SIR should be discussed, we think that good sense will be prevail upon the ministry and they should begin the discussion of the SIR. And they should make that commitment. Good sense should be prevail, we expect. If good sense is not prevail, that we have to think. We don't know. We are not saying will be stalling the parliament. We are having a number of subjects. Our demand is parliament is not meant for
सेंट्रल गवर्नमेंट्स कंसेंट और बिजनेस। आने वाले बिल के लिए डिस्कशन होता है कितना आवर, अगर ऑपोजिशन का भी कभी कभी रहता है कि हम फलाने चीज़ों पर डिस्कशन चाहते हैं, तो इन सब चीज़ों को लेकर ऑल पार्टी मीटिंग में डिस्कशन होता है। और सबसे अनुरोध करते हैं स्पीकर साहब कि आप सब सहयोग करिए हाउस को रन करने के लिए, यही होता है। लेकिन हमारे विरोधियों का जो हमने अभी तक उनकी मानसिकता देखी है, वो हमेशा चाहते हैं कि हाउस ना चले, जबकि हाउस ऑपोजिशन के लिए होता है और उसमें सरकार को घेरने का मौका मिलता है उनको। लेकिन हमारा ऑपोजिशन ही रेडी नहीं है सरकार को घेरने के लिए। স্পেশাল 13-এর বৈঠক শেষ হয়ে গিয়েছে, সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন সুব্রত গুপ্ত। শোনাবো সরাসরি। সুষ্ঠুভাবে হচ্ছে, চারটে পলিটিক্যাল পার্টি বলেছে সুষ্ঠুভাবে হচ্ছে, সুতরাং কারোর কোনো আপত্তি নেই। বিএলওরা বারবার ইমেন্স প্রেশারের কথা বলছে, বিএলওরা কি কোনো রকম কোনো অভিযোগ বা কোনো রকম কোনো অসুবিধার কথা বললেন ওদের? আমি যেটা বললাম যে প্রসিডিওরাল কিছু ইস্যুস ওনারা রেজ করেছেন, সেগুলো আমরা যে যে মানে গাইডেন্স বা গাইডলাইন, যদি অতিরিক্ত গাইডলাইন দরকার হয় সেটা আমরা দিয়ে দেবো। সফরে কোনো সমস্যা না, আমরা কথা বলছিলাম এই মুহূর্তে সুব্রত পলিটিক্যাল পার্টি বলেছে সুষ্ঠুভাবে হচ্ছে, সুতরাং কারোর কোনো। যে খবরে আমরা নজর রাখছিলাম সেটা কিন্তু নজর থাকবে, অর্থাৎ এসআইআর ইস্যু নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। আগামীকাল ঠিক কি কি বক্তব্য সামনে আসে, সংসদে উত্তাল হতে পারে, সেই সমস্ত বিষয়ে তো আমাদের অবশ্যই নজর থাকবে। তবে তার পাশাপাশি জাতীয় স্তরে কংগ্রেস তৃণমূল সম্পর্কে রসায়ন কেমন হবে, ইঙ্গিত স্পষ্ট হবে সংসদে শীতকালীন অধিবেশন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবো এই নিয়ে। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছে। জ্যোতির্ময়, অর্থাৎ শুধুমাত্র এসআইআর ইস্যু নিয়ে এই বিরোধীরা সুর চড়াতে চলেছে, বিষয়টা শুধুমাত্র সেটাই নয়, আমাদের যেটা নজর রাখতে হবে তা হচ্ছে জাতীয় স্তরে কংগ্রেস তৃণমূলের সম্পর্কে রসায়ন কোন দিকে মোড় নেবে। দেখো, আগামীকাল সকাল 10টার সময় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তিনি সমস্ত বিরোধী দলগুলির ফ্লোর লিডারদের বৈঠক ডেকেছেন। সেই বৈঠকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনো প্রতিনিধি থাকবেন কিনা এই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সকালে যে সরকারের ডাকা বৈঠক, সেই বৈঠকে আমরা দেখেছি যে ডেরেক ওব্রায়ান এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। বিকেল 4টের সময় বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং রয়েছে এবং সন্ধ্যে 6টার সময় কংগ্রেস পার্লামেন্টারি পার্টির নিজেদের মিটিং রয়েছে, যেখানে তারা নিজেদের স্ট্র্যাটেজি ঠিক করবে। কিন্তু আগামীকাল সকাল 10টার বৈঠকে তৃণমূল থাকছে কিনা তার উপর নির্ভর করবে আগামী দিনে কংগ্রেস তৃণমূল সম্পর্কের সমীকরণ কি হবে। তার কারণ বিহার নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তের বক্তব্য, যে খবর আমরা সূত্র মারফত পাচ্ছি, জাতীয় রাজনীতিতে বিরোধী শিবিরের নেতৃত্ব দেওয়ার কোনো যোগ্যতা আপাতভাবে কংগ্রেসের নেই এবং সেই কারণেই কিন্তু তৃণমূল কংগ্রেস তারা এই এসআইআর বিরোধী আন্দোলনের রাশ নিজেদের হাতে নিতে চাইছে। কারণ এই আন্দোলনের ক্ষেত্রে একইভাবে সরব হচ্ছে সমাজবাদী পার্টি, যাদের সঙ্গে আমরা দেখেছি যে গত কয়েকটা সেশনে তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠতা যথেষ্ট রয়েছে। এক্ষেত্রে অত্যন্ত সরব এই মুহূর্তে রয়েছে বামেরা, তারা কোনোভাবেই তৃণমূলের পাশে যাবে না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে ডিএমকে তারা অত্যন্ত আক্রমণাত্মক, যারা বরাবরই কংগ্রেসের শরিক। স্বাভাবিকভাবেই কিন্তু সম্পূর্ণ যে বিরোধী শিবিরের চালচিত্রটা তা কিন্তু সম্পূর্ণভাবে ছন্নছাড়া অবস্থায় রয়েছে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামীকাল সকাল 10টার বৈঠকে কিছুটা ইঙ্গিত স্পষ্ট হয়ে যাবে যে এবারের শীতকালীন অধিবেশনে কংগ্রেস তৃণমূল তারা পাশাপাশি থাকবে। নজর থাকবে আগামীকালের সকাল 10টার বৈঠকের দিকে অবশ্যই। ধন্যবাদ। অন্যদিকে 26-এর নির্বাচনের আগে এই মুহূর্তে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আবারও সামনে এসেছে যে হটসিট নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি প্রার্থী হবেন? সুকান্তর দাবি ঘিরে কিন্তু বিতর্ক চড়চড় করে চড়ছে। নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়াবেন অভিষেক, সে কারণেই পছন্দের পুলিশ অফিসারদের নন্দীগ্রামে বদলি, এ দাবি করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। নন্দীগ্রামে দাঁড়ালেও কেউ ভোট দেবে না, আগেই একথা বলেন শুভেন্দু অধিকারী। আমার কাছে যা খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবে, সেই জন্য নিজের পোঁধরা অফিসারদেরকে ওই জেলাতে ট্রান্সফার করা হচ্ছে। ওনার উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ, সেই উপমুখ্যমন্ত্রী হবার জন্য উনি নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবেন বলে আমার কাছে খবর আছে, বিশ্বাস করুন। নন্দীগ্রাম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটে দাঁড়াবেন, সে কারণে সেখানে পছন্দের পুলিশ অফিসারদের সরানো হয়েছে, রাখা হয়েছে, বদলি করা হয়েছে, এমনটাই দাবি করেছেন সুকান্ত মজুমদার। এবং নন্দীগ্রামে দাঁড়ালে ভোট কেউ অভিষেককে দেবে না, সেই দাবি আবার পাল্টা করেছেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে
হট সিট নন্দীগ্রামে দাঁড়াবে কে ভোটে, সেই নিয়ে একটা এই মুহূর্তে জল্পনা জোরালো হয়েছে। আমার সহকর্মী কনিষ্ক মাইতি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। কনিষ্ক, সুকান্ত মজুমদারের এই দাবি এবং এই মুহূর্তের পরিস্থিতি, যারা যারা সেখানে বদলি হয়েছেন, যে পুলিশ অফিসার যাদেরকে বদলি করা হয়েছে, সার্বিকভাবে এই প্রশ্নের এই মুহূর্তে সারবত্তা কতটা, পরিস্থিতি কি বলছে? দেখো শুভ, রাজনৈতিক মহলে যে জল্পনা, সেই জল্পনা নিয়ে রীতিমতো কিন্তু গুঞ্জন শুরু হয়েছে। তার কারণ সদ্য যদি পুলিশ মহলের যে রদবদল, সেই রদবদলের যদি পন্থা দেখা যায়, তাহলে কিন্তু সেই দিকে ইঙ্গিত করছে। অর্থাৎ দক্ষিণ 24 পরগনা থেকে যেসব পুলিশ আধিকারিকদের এখানে আনা হয়েছে, অন্তত রাজনৈতিক মহলে যে গুঞ্জনটা তৈরি হয়েছে, হয়তো 2026-এ প্রার্থী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যেতে পারে নন্দীগ্রামে। অর্থাৎ 21-এ দেখা গেছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং 26-এ হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যেতে পারে, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল দাবি করছে। কিন্তু তৃণমূলের যারা নেতৃত্ব রয়েছে জেলার বা কর্মীরা, তারা কিন্তু যথেষ্ট উজ্জীবিত। তার কারণ 21-এর বদলা তারা কিন্তু 26-এ নেবেন, যে কারণে ভোট কুশলীদেরকে নিয়ে রীতিমতো গ্রাউন্ড নেটওয়ার্ক তারা তৈরি করছেন। দফায় দফায় বিভিন্ন জায়গায়, কোথাও 10, কোথাও 20, কোথাও 50 এই ধরনের যোগদান প্রক্রিয়া চলছে, যেটা কিনা 21-এর বদলা হিসেবে বিজেপির ঘর শূন্য করে 26-এ কিন্তু তৃণমূল যে ঘর গোছানোর প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারবেন বলে এমনটাই মনে করা হচ্ছে। আর যে কারণে গ্রাউন্ড নেটওয়ার্ক ভোট কিশোরীদের দিয়ে তৈরি করছেন, তার পাশাপাশি প্রশাসনিক রদবদল হচ্ছে। আর এই রদবদল কিন্তু ঘনিষ্ঠতা, অর্থাৎ তৃণমূলের সঙ্গে যে ধরনের ঘনিষ্ঠতা আছে, সেই ধরনের আধিকারিকদের আনা হচ্ছে বলে বিজেপি দাবি করছে, এবং রাজনৈতিক মহলেও এই ধরনের একেবারে যে কারণে, এই পরিস্থিতির কারণেই এই প্রশ্নটা আরো একবার জোরদার হয়েছে। ধন্যবাদ কনিষ্ক। কদিন আগে বিজেপির শীর্ষ নেতৃত্ব শুভেন্দু অধিকারীর পছন্দের লোককে রাজ্য সভাপতি করেনি। অর্থাৎ বিজেপির শীর্ষ নেতৃত্ব যে লোকসভার ফলের পরে 18 থেকে 12-তে নেমে যাওয়ার পরে শুভেন্দুকে কার্যত অপছন্দের তালিকায় ঠেলে দিয়েছেন, সাম্প্রতিক ঘটনাক্রমেই সেটা পরিষ্কার। তাই নন্দীগ্রামের বুকে যখন পঞ্চায়েতের নির্বাচনে আমরা দেখেছি জেলা পরিষদের আসনেও তৃণমূল জিতেছে, সেই জায়গায় দাঁড়িয়ে এবার শুভেন্দু অধিকারীর সামনে সত্যিকারের চ্যালেঞ্জ। ওখানে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি অবধিও লাগবে না, একটা বুথ স্তরের কর্মীকেও যদি তৃণমূল কংগ্রেস দাঁড় করায়, তাহলে নন্দীগ্রামের বুকে এবার শুভেন্দু অধিকারী পরাজয় নিশ্চিত। কিন্তু হ্যাঁ, বিজেপির শীর্ষ নেতৃত্ব চাইছেন যাতে শুভেন্দু অধিকারী পরাজয়টা আরও বেশি সুনিশ্চিত হয়। তাই জন্য তারাই আপ্রাণভাবে আবেদন জানাচ্ছেন যাতে দলের শীর্ষ নেতৃত্ব শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী হয়। এসআইআর এর কাজ দেখতে রাজ্য কমিশনের স্পেশাল 13, যেমনটা আপনারা জানেন, অভিষেকের ডায়মন্ড হারবার কেন্দ্রের ফলতায় বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত কি বক্তব্য তার শোনাবো। হ্যাঁ, পলিটিক্যাল পার্টির 4টে পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ তারা এসেছিলেন, তারা সবাই স্যাটিসফাইড এবং তারা বলেছেন যে কাজটা সুষ্ঠুভাবে হচ্ছে। 4টে পলিটিক্যাল পার্টি বলেছেন সুষ্ঠুভাবে হচ্ছে, সুতরাং কারোর কোনো আপত্তি নেই। বিএলওরা বারবার ইমেন্স প্রেশারের কথা বলছে, বিএলওরা কি কোনো রকম কোনো অভিযোগ বা কোনো রকম কোনো অসুবিধার কথা বললেন ওদের? আমি যেটা বললাম যে প্রসিডিওরাল কিছু ইস্যুস ওনারা রেজ করেছেন, সেগুলো আমরা যে মানে গাইডেন্স বা গাইডলাইন, যদি অতিরিক্ত গাইডলাইন দরকার হয় সেটা আমরা দিয়ে দেব। এই নিয়ে কথা বলবো, আমাদের প্রতিনিধি সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সুপ্রিয়, সুব্রত গুপ্ত বৈঠক শেষ হয়েছে, এরপর তিনি কোথায় যাচ্ছেন, এরপরে কর্মসূচি কি রয়েছে তার? দেখো, 2 দফায় আজকে বৈঠক হয়, প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে এই বৈঠক চলে, এবং সেই বৈঠক কিছু সময় আগেই শেষ হয়েছে। এবং ফলতা বিডিও অফিস থেকে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত এবং কমিশনের যারা প্রতিনিধিরা ছিলেন তারা ইতিমধ্যেই রওনা হয়েছে। ক্যামেরা পার্সন দেবব্রতকে বলবো একটু সম্ভব হলে দেখানোর, যদিও আমরা এই মুহূর্তে গাড়ির মধ্যে রয়েছি, আর আমাদের সামনেই যে কনভয় রয়েছে সেই কনভয় একেবারে পাইলট কার নিয়েই কিন্তু এখন যে রাস্তাতে ডায়মন্ড হারবার রোড ধরে কলকাতার অভিমুখে এগিয়ে চলেছেন। তবে তিনি কোথায় যাবেন বা তার পরবর্তী ডেস্টিনেশন কী, সে বিষয়টা কিন্তু তিনি এখনও পর্যন্ত সুনির্দিষ্টভাবে জানাননি। অর্থাৎ তিনি পরবর্তীতে অন্য কোনো জায়গাতে গিয়ে আবার কোনো বিএলও বা অন্য কোনো প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন কিনা বা দেখা করবেন কিনা, সেই বিষয়গুলো এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে যেটা জানতে পারছি আমরা, যে আজকের এই একটি বৈঠকই তার নির্ধারিত কর্মসূচির মধ্যে ছিল, তার বাইরে আর কোনো কর্মসূচি নেই। তিনি আপাতত কলকাতার উদ্দেশ্যেই ফিরে যাচ্ছেন। তবে আজকের এই যে বৈঠক, অর্থাৎ প্রথম বৈঠক, বিশেষ পর্যবেক্ষক হিসেবে কলকাতাতে আসার পর আজকের এই প্রথম বৈঠক, এবং যে বৈঠকে সুব্রত গুপ্ত বিশেষ পর্যবেক্ষক তিনি নিজে উপস্থিত ছিলেন, এবং তিনি
একদিকে যেমন ফলতার বিডিও, এইচডিও, তার পাশাপাশি যারা বিএলওরা রয়েছেন, এখানে যারা বিএলও হিসেবে কাজ করছেন তাদের সঙ্গে কথা বলেছেন, তাদের কাজ করার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা বা কী পরিস্থিতির মুখোমুখি তাদের হতে হচ্ছে এবং কাজ করার ক্ষেত্রে তাদের কোনো রকম কোনো সহযোগিতার প্রয়োজনীয়তা আছে কিনা সেইগুলো কিন্তু তিনি জেনে নিয়েছেন। এবং তার পাশাপাশি রাজনৈতিক দলের যারা বিএলএ রয়েছে তাদের সঙ্গেও কিন্তু তিনি কথা বলেছেন এবং সুব্রত গুপ্ত যে বিষয়টা স্পষ্টভাবে বললেন যে বিএলএদের সঙ্গে তিনি যখন কথা বলেছেন তারা কিন্তু প্রত্যেকেই যে স্যাটিসফাই সেই বিষয়টা সুব্রত গুপ্তর সামনে তারা তুলে ধরেছেন। তবে যে বিষয়টা তাৎপর্যপূর্ণভাবে উঠে আসছে, কারণ এই ডায়মন্ড হারবার লোকসভার বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে মৃত ভোটারের নাম জোরপূর্বক বা বিএলওদের উপরে চাপ তৈরি করে ভোটার তালিকাতে তোলানোর জন্য বিএলওদের উপর চাপ তৈরি করা হচ্ছে, সেই অভিযোগ সামনে উঠে এসেছিল। সেই বিষয়গুলো নিয়ে আমরা যখন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর কাছে জানতে চেয়েছিলাম, তিনি কিন্তু যে বিষয়টা জানালেন যে বিএলওরা এখন তাদের কাজ যেভাবে করার তারা করছে, পরবর্তীতে যখন তালিকা প্রকাশ হবে তার আগে কিন্তু কমিশনের প্রতিনিধিদের কিন্তু আরও বেশ কিছু কাজ রয়েছে, অর্থাৎ সেগুলো স্কুটিনি করা বা বিভিন্ন যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমে কোনো রকম কোনো ভুল ত্রুটি হচ্ছে কিনা সেগুলোকে তারা যাচাই করবেন। এমনকি আরও একটা বিষয় কিন্তু আজকে বিএলওদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ইতিমধ্যেই তুমিও নিশ্চয়ই জানো যে 7 দিনের কিন্তু সমস্ত প্রক্রিয়ার একটা সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তের কথা ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। সেই জায়গা থেকে এই যে বাড়তি যে সময় তারা পাচ্ছেন তাতে হার্ড কপি অর্থাৎ ভোটারদের যে তথ্য ইতিমধ্যেই এনুমারেশন ফর্মে তারা ফিল আপ করেছেন বা তথ্য হিসাবে তুলে ধরেছেন, সেগুলো যখন নির্বাচন কমিশনের যে অ্যাপে বিএলওরা আপলোড করছেন সেই হার্ড কপির সঙ্গে আপলোড করা তথ্যের যাতে কোনো রকম কোনো গড়মিল না হয় বা ভুল ত্রুটি না হয় সেদিকে বিশেষভাবে নজর রাখার জন্য বলা হয়েছে। তবে আরও একটা অভিযোগ সামনে উঠে আসছে এই বিভিন্ন জায়গা থেকে যে কোনো ভোটার তার 2002-এ নাম ছিল না, কিন্তু তার বাবা বা মায়ের নাম 2002-এ ছিল এবং যাদেরকে বাবা বা মা বলে দেখানো হচ্ছে, পিতামাতা বলে বলা হচ্ছে, তারাই যে তাদের আসল পিতামাতা সেই বিষয়গুলো কিভাবে আইডেন্টিফাই করবে কমিশন। সমস্ত বিষয় এসআইআর প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে হয় মূলত সেটা দেখতেই পর্যবেক্ষক এই রাজ্যে অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। ধন্যবাদ। কমিশনের স্পেশাল টিম আসতেই ইআরওদের কড়া দাওয়াই দিল সিইও। ভোটার খুঁজতে আরও নিখুঁত বিশ্লেষণে জোর নির্বাচন কমিশনের। ভোটার তালিকা নির্ভুল এবং স্বচ্ছ করার উপর জোর দেওয়া হচ্ছে। তালিকায় কোনো মৃত ভোটার নেই নিশ্চিত করতে হবে ইআরওদের। মৃত ভোটার নিয়ে কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। দেখুন, অভিযোগ তো অনেক হতে পারে, সেগুলো পরীক্ষা করে দেখতে হবে কি আছে। যে আমরা তো ডেটাবেসের মধ্যে ঢুকে তারপর ফিজিক্যাল ভেরিফিকেশন এগুলো যখন হবে তখন সেগুলো বোঝা যাবে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হবে, সফটওয়্যারের সাহায্য নেওয়া হবে। কাজ করতে গিয়ে একটু প্রেশার হচ্ছে, কেননা খুব অল্প সময়ের মধ্যে আমাদেরকে গ্রামে গ্রামে গিয়ে ফর্ম দিতে হচ্ছে, তারপর সেই ফর্মগুলো কালেকশান করতে হচ্ছে। এবার অনেক বাড়িতে লোকজন থাকছে না, তাদেরকে 3-4 বার করে যেতে হচ্ছে। এবার অনেকে ফর্ম ফিল আপ করতে পারছে না, বুঝতে পারছে না, তারা ফোন করে এসে বলছে যে একটু দেখে যাও কিভাবে ফর্ম ফিল আপ করলে কী হবে, সেগুলো আমরা করছি। মৃত ভোটার নিয়ে অনেক কিছু প্রশ্ন করলেন, অসুবিধা নেই। বললেন যেগুলো পেয়েছেন ওরা সার্টিফিকেট সেগুলো করে দিয়েছে সব, সেগুলো চেক করতে বললেন। আবার পুনরায় অনেকটা দিন সময় পেলেন, সেগুলো আবার পুনরায় ভালো করে ভেরিফিকেশন করে ফাইনাল সাবমিট করতে। বাংলাদেশে অনুপ্রবেশকারী মৃত ভোটার মিলিয়ে 25 থেকে 30 লক্ষ নাম ভোটার লিস্টে রেখে দেওয়া হয়েছে দাবি শুভেন্দুর। ইআরওদের সঙ্গে তৃণমূলের পরামর্শদাতা সংস্থাকেও নিশানা শুভেন্দুর। যারা কারচুপি করেছেন কেউ ছাড় পাবে না, হুঁশিয়ারি বিরোধী দলনেতার। আইপ্যাকের ওই ইতরগুলো কিছু ইআরওদের নেতৃত্বে ওই মনোজ পন্থের উদ্যোগে 25-30 লক্ষ এইরকম বাংলাদেশি অনুপ্রবেশকারী মৃত ভোটারের নাম রেখে দিয়েছে। এই কারণেই ইলেকশন কমিশন সঠিকভাবে নিরপেক্ষ অবজারভার জোন ওয়াইজ এবং জেলা রাজ্যে দিয়েছে। এখনো পর্যন্ত আমরা তো ক্লোজ মনিটরিং করছি। 80 লক্ষ ডিজিটাইজেশন বাকি আছে, 41 লক্ষ পর্যন্ত বাদ গেছে। এটা প্রথম ধাপ, হাফ কোটির উপরে বাদ যাবে। দ্বিতীয় ধাপে হিয়ারিং এও বাদ যাবে। তৃতীয় ধাপে ড্রাফট ভোটার লিস্টের পরে আমরা হাতে রেখেছি 7 নম্বর ফর্ম। একটাও মৃত, ডবল ট্রিপল এন্ট্রি, ফেক
বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর নাম থাকলে 52,000 বিজেপির BLA 2 দিয়েছে বিজেপি, তা সর্ববৃহৎ। আমরা 1 ইঞ্চিও ছাড়ব না। অতএব এই আইপ্যাক এবং কিছু এক শ্রেণীর ERO BLOদের উপরে মানসিক শারীরিক চাপ তৈরি করে যে অপকর্মটা করেছেন ধরা পড়বেন। এই মুহূর্তে জয়প্রকাশ বাবুর সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। জয়প্রকাশ বাবু, বাংলাদেশি অনুপ্রবেশকারী মৃত ভোটার মিলিয়ে 25 থেকে 30 লক্ষ নাম ভোটার লিস্টে রেখে দেওয়া হয়েছে, এই দাবি করছেন শুভেন্দু অধিকারী। তার মানে প্রকারান্তরে বলছেন ইলেকশন কমিশন হচ্ছে অপদার্থ। ইলেকশন কমিশন নিজেদের কাজটা ঠিক করে করতে পারে না। এই পুরো প্রসেসটা তো ইলেকশন কমিশন করছে, বিজেপি তাদের সাহায্য করছে। আজকে এই সুর কেন? এটা কি হতাশার বহিঃপ্রকাশ না হতাশার হাহাকার যে এত লক্ষ লোক রেখে দেওয়া হয়েছে? আর কথায় কথায় বলছেন আমরা 6 নম্বর 7 নম্বর 8 নম্বর ফর্ম রেডি করে রেখেছি। আরে মশাই, সকলেই জানে এই ফর্মগুলো সাধারণ মানুষের জন্য, ডাউনলোড করতে সময় লাগে না। আবার রেডি করে রাখাটা কি? এখনো খসড়া ভোটার তালিকা বেরোলো না, কার নামে রেডি করেছেন? তার মানে আপনারা কি ভেতরে ভেতরে ইলেকশন কমিশনের যে কম্পিউটার সেটা আপনাদের দখলে, যেটা আমরা অভিযোগ করছি যে সেই কম্পিউটারে অ্যাক্সেস আছে বিজেপির, সেটাই প্রমাণ করছেন যে আমরা রেডি করে রেখেছি ফর্ম। এখনো খসড়া ভোটার তালিকা বেরোলো না। শুভেন্দু অধিকারী প্রতি পদে দুটো জিনিস প্রমাণ করছেন, এক নিজের ভিতরকার হতাশা, ফ্রাস্ট্রেশন, আর দ্বিতীয়ত গভীর যোগাযোগ ইলেকশন কমিশনের সঙ্গে, এবং অশুভ যোগাযোগ শুধু নয়, অনৈতিক এবং বেআইনি যোগাযোগ। বেশ, বক্তব্য আপনার স্পষ্ট, অনেক ধন্যবাদ। এসআইআর এর ফর্মে কত কি ঘটছে এর আগেও আপনাদের আমরা বলেছি। এবার এসআইআর এর ফর্মে বাবা মায়ের নামের জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে প্রতিবেশীর নাম রয়েছে, আর সেই ফর্ম আবার জমাও করে দিয়েছে বাগদার হেলেঞ্চা পঞ্চায়েতের মণ্ডপঘাটা গ্রামের 3 ভাই। জানতে পেরে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন সাজানো বাবা। অভিযোগ 127 নম্বর পার্টের 3 ভাই ফর্মে বাবার নামের জায়গায় লিখেছেন সিঙ্গি গ্রামের 138 নম্বর পার্টের অরশিদ বিশ্বাসের নাম। ভোটার কার্ডের নাম্বারও তাঁর দেওয়া হয়েছে। কেন ভুয়ো বাবা মায়ের নাম দেওয়া হলো? তবে কি তাহলে এই 3 ভাই বাংলাদেশি? ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন BLO সুপারভাইজারের। শুধু রাজনৈতিক তরজা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কি কারণে তারা প্রতিবেশীর নাম তাদের ফর্মে লিখলেন সে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চলছে। রঞ্জন বিশ্বাস আর হিরণ্ময় বিশ্বাস। আপনাকে কি দেখিয়েছে? আমার বাবা আর আমার স্ত্রী মা। হ্যাঁ। এটা কি আপনার ছেলে? না, কিন্তু আমি কিছু জানি না। এই ফর্ম জমা দিচ্ছে ওটা। ফর্ম জমা দিয়েছে, এসআইআর ফর্ম। হ্যাঁ। আপনি কোথায় অভিযোগ করেছেন? ভিডিওতে। কি চাইছেন? ঘটনাটা যে পার্টে ঘটেছে সেটা আমার যতগুলো পার্ট আছে এর ভিতরে নেওয়ার নয়। আমি যথাযথভাবে আমার যেটা আছে অ্যাপ্লিকেশনটা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং ওই পার্টের যে সংশ্লিষ্ট যে সুপারভাইজার তার কাছে আমি পাঠিয়ে দেব। মৃত ভোটার বা যারা অবৈধভাবে ভোট করেছে তাদেরকে বাদ দিয়ে যারা বৈধ ভোটার তাদেরকে 2026 সালের ভোটার লিস্টে নাম নথিভুক্ত করবার যে উদ্যোগ, সম্পূর্ণভাবে প্রহসন চলছে। নির্বাচন কমিশন প্রহসন চালাচ্ছে। টিএমসি অভিযোগ করছে যে রঞ্জন বিশ্বাস তার বাবা অন্য কাউকে বাবা বানিয়েছে। দেখুন, রঞ্জন বিশ্বাসের বাবার নাম হরশিদ বিশ্বাস। সে হরশিদ বিশ্বাসের কাগজপত্রই ফর্ম জমা দিয়েছে। রোহিঙ্গাদের ভোট কাটা যাচ্ছে এবং বাংলাদেশে জেহাদি মুসলিম ভাইদের ভোট কাটা যাচ্ছে বলে আজকে টিএমসির মাথা খারাপ হয়ে যাচ্ছে। দেখুন, আমরা বহুদিন ধরে বলে আসছি যে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা আর বিস্তীর্ণ এলাকায় ডেমোগ্রাফি বিগত 50 বছর ধরে চেঞ্জ করার পরিকল্পনা চলছে। বিশেষ করে 71 সালের পর থেকে এই পরিকল্পনা আরও বেশি করে শুরু হয়ে গেছে।
তো আমরা তো বরাবরই বলে এসছি, আজকে সেই কথাই তো প্রমাণ হচ্ছে। ভারতীয় জনতা পার্টি হাওয়ায় কথা বলতো না, মুখ্যমন্ত্রী সহ তাদের সহযোগী বেশ কিছু বামপন্থী নেতা মন্ত্রীদেরকে আমরা দেখেছি কোথায় অনুপ্রবেশকারী। আজকে তাদেরকে যেতে বলুন বসিরহাট বর্ডারে, কোথায় অনুপ্রবেশকারী দেখতে পাবে। এদিকে পরিবর্তন সংকল্প যাত্রা থেকে বাংলায় বদলের ডাক শুভেন্দুর। 6 মাস পর আর তৃণমূলের সরকার থাকবে না, হুঙ্কার বিরোধী দলনেতার। বাংলায় এসআইআর এর মধ্যে দিয়ে পরিচ্ছন্ন শুদ্ধ ভোটার তালিকা তৈরি করে অপশাসন পরিবারবাদী তোষণের সরকারকে ফেলতে হবে ডাক শুভেন্দুর। 26-এ বিরোধী দলের মর্যাদাও পাবে না বিজেপি, পাল্টা কটাক্ষ তৃণমূলের। 202টা সিটে নরেন্দ্র মোদীর রাষ্ট্রবাদ, নীতিশ কুমারজির বিকাশবাদ আর সুশাসন সুরক্ষাকে সামনে রেখে বিহারে ঝড় বয়ে গেল ইন্ডিয়া তথা বিজেপির ঝড়। আজকে ঠিক একই ভাবে পশ্চিম বাংলায় আমাদেরকে এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় নিবিড় সংশোধন করে একদম পরিচ্ছন্ন পরিশ্রুত শুদ্ধ ভোটার তালিকা তৈরি করে পশ্চিম বাংলায় অপশাসন কুশাসন পরিবারবাদী কোম্পানি তোষণের মাস্টার দুর্নীতির চূড়ামণি মমতা ব্যানার্জি আর তার ভাইপো সরকারকে তুলে ফেলতে হবে নির্বাচনের মধ্য দিয়ে। 26-এ অন্তত দুটো পরিবর্তনের প্রবল সম্ভাবনা। এক, গতবার এ রাজ্যের বিরোধী দল হয়েছিল ভারতীয় জনতা পার্টি 77টা আসন পেয়ে। যদি এখন কটা আসনে আছে তিনি নিজেও জানেন না, কিন্তু তবু বিরোধী দল হয়েছিল। 26-এ বিরোধী দল হওয়ার মর্যাদাটুকুও জুটবে না, কারণ তারা 30 পেরোবে কিনা সেটা নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে। বাঙালির উপর যে অত্যাচার, এসআইআর এর নাম করে মানুষের নাম বাদ দেওয়া, বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া, বাঙালি ওদের 30 পেরোতে দেবে না। 2021-এর চেয়েও বেশি আসন পেয়ে ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস। 26-এর আগে বিজেপিকে নিশানা করে এভাবেই হুঙ্কার দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির সব ষড়যন্ত্র আবারও ব্যর্থ হবে দাবি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কমিশন, ইডি, সিবিআই অস্ত্র প্রয়োগের পরেও বিজেপি হারবে। বিজেপি নেতাদের চ্যালেঞ্জ ছুড়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূল সাংসদ। ভোটের পর তৃণমূল হাড় পাঁজর বেরিয়ে আসবে, পাল্টা আবার কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এখন কর্মীদের মনোবল বাড়াবার জন্য অভিষেকবাবু এসব বলছেন, কি পাবে সেটা তো পাবলিক ঠিক করবে। যেভাবে এসআইআরের পরে দেখা যাবে যে হাড়পাঁজর বেরিয়ে যাবে, ভোটার পাবে না খুঁজে, সেই জন্য ফর্জি ভোটারকে ধরে রাখার চেষ্টা হচ্ছে। যদি এত কনফিডেন্স আছে তাহলে এসআইআর বাধা দিচ্ছেন কেন, উৎপাত করছেন কেন, পার্টির লোকেদের যদি মিছিল করাচ্ছেন কেন? তার মানে ওনাদের ভয় আছে, যেটা বলছেন ব্যাপারটা উল্টো আছে। দেখুন, কে ক্ষমতায় আসবে সে তো বাংলার জনগণ ঠিক করবে, এখনই তো ফোরকাস্ট করার দরকার নেই। উনি অনেক কিছুতে স্পেশালিস্ট, আমরা জানতাম, কয়লা বালি সিমেন্ট জ্যোতিষীও পড়েছেন, জ্যোতিষশাস্ত্র পড়েছেন, এটা তো জানতাম না। দ্বিতীয় কথা হচ্ছে সত্যি কথাটা সত্যি করে বলতে বলুন না, দম থাকলে সত্যি কথা বলুন। বিএলওদেরকে যে 18,000 টাকা করে দেওয়ার কথা নির্বাচন কমিশন বলেছিল, সেটা তৃণমূল কংগ্রেস এই সরকার দিয়েছে কি দেয়নি? হ্যাঁ নাতে উত্তর, সাদা আর কালো তো, এখানে তো ভেগ জায়গা নেই। ভেগ কথা বলছেন কেন? কাটোয়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যের 2টি জেলায় ভোটার কার্ড। বাপের বাড়ি কাটোয়ায়, শ্বশুর বাড়ি সালানপুরে। সেখানকার পঞ্চায়েত সদস্য শুক্লা দত্ত, 2টি জায়গায় ভোটার তালিকায় রয়েছে তার নাম। কিভাবে তিনি বিয়ের পর আলাদা ভোটার কার্ড তৈরি করে নির্বাচনে লড়লেন? এখনো কিভাবে 2টি তালিকাতেই তার নাম রয়ে গেল? প্রশ্ন তুলে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের বিজেপির। শুক্লার পঞ্চায়েত সদস্য পদ খারিজের দাবিও জানিয়েছে তারা। প্রশাসনের ঘাড়েই দায় ঠেলছেন আগের বিএলও। পুরো বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপের আশ্বাস মহকুমা শাসকের। শাসক দলে থেকে 2 জায়গায় ভোটার তালিকায় নাম, এমনকি 2টো আলাদা আলাদা নম্বরের ভোটার কার্ড। আমার হাতে রয়েছে সেই তালিকা, যেখানে দেখা যাচ্ছে যে শুক্লা দত্ত, যিনি বর্তমানে পঞ্চায়েত সদস্যা রূপনারায়ণপুর পঞ্চায়েতের, এখানে একদম 139 নম্বরে স্পষ্ট শুক্লা দত্ত নাম। পাশাপাশি দেখতে পাচ্ছি যে পশ্চিম বর্ধমান বিধানসভা নির্বাচন ক্ষেত্র বারবনি, সেখানে 56 নম্বরে দেখা যাচ্ছে শুক্লা দত্ত স্বামী অভিজিৎ দত্ত, যিনি একজন জনপ্রতিনিধি। তার 2 জায়গায় ভোটার তালিকায় নাম কিভাবে থেকে গেল, বা 2টো আলাদা আলাদা নম্বরের ভোটার কার্ড কিভাবে, এই প্রশ্ন ইতিমধ্যে শুরু হয়েছে। এশিয়ার রাজ্যে চলছে, হয়তো 2টো নাম কোনোভাবেই টিকবে না, কিন্তু প্রশ্ন, নাম একটা কি বাদ পড়বে? কৌশিক দত্ত, TV9 বাংলা, কাটোয়া। এই শুক্লা দত্ত নামে একজন, তিনি
ওনার এই একটা এপিক কার্ড, এই একটা এপিক কার্ড। উনি বারাবণী বিধানসভাতেও ভোটার, আবার কাটোয়া বিধানসভাতেও ভোটার। তাছাড়া উনি হচ্ছে এই দুটো ভোটার কার্ড একটা মানুষের কি করে থাকতে পারে? ওনার বাবা হচ্ছে এই শ্রীরাম দত্ত, তৃণমূলের একজন মেম্বার, উনি পঞ্চায়েত সদস্য, ওর বাবা। এই প্রভাব খাটিয়ে উনি দু জায়গায় নাম করে এরকম করেছে। এই শুক্লা দত্ত নামে একজন, ওনার এই একটা এপিক কার্ড, এই একটা এপিক কার্ড। উনি মেয়ে ওখানে বিয়ে হয়ে যাওয়ার কিছুদিন পরই ও যখন ভোটার কার্ড করে, তখন এখানে 7 নম্বর ফর্ম দিয়ে বলেছিলাম যেখানে নাম কেটে দেওয়া হোক ওখানে নাম তোলা হবে, এটা করেছি। এবার সরকারি পক্ষপাতী তারা যদি না করতে পারে, আর তো সব এখন যেমন পরিষ্কার বিয়েগুলো ভালো শিক্ষিত ভালো ছেলে দিদি করানো হচ্ছে, তখন আশা করে করতে না, ঠিকমতো ফর্ম ফিল আপ করতেই জানে না। আমি তাদেরকে বারবার বলেছিলাম যে নামটা বাদ দিয়ে দাও এবং অন্যত্র বিয়ে হয়েছে সেখানে নাম তুলবে। আমি আর কি করবো? ওর মেয়ের নাম শুক্লা দত্ত, নাম শুক্লা দত্ত, শ্রীরাম দত্ত, এই দত্ত বাড়ির। তার নামটা কাটেননি কেন? আমি তো নামটা ফর্ম ফিল আপ করেছিলাম তো, দিয়ে আমি শিফটেডও দেখিয়েছি। এবার ওরা বললো যে ওপর থেকে হয় না, ব্লক থেকে হয় নাই। তা এখন যে ওর বাড়ির লোক এবং শ্রীরাম দত্ত, শুক্লা শ্রীরাম দুজনেই বলছে বিয়েলোর দোষ, আপনার দোষ। আমি ফোনটা তাহলে ধরাই, শ্রীরাম দত্তকে আমি ফোনটা ধরাই। উনি তো তৃণমূলের একটা ইয়েতে ছিল, ও তৃণমূলের যা কিছু কোনো লেভেলে কাজ করে। আর তাছাড়া ধরেন আমি বিয়েলো, তাহলে ও বিয়েলে। এক ভোটারের দুই বাবা, বেনিয়মের অভিযোগ শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রে। নন্দীগ্রাম বিধানসভার দাউদপুর এবং কেন্দামারি পঞ্চায়েত এলাকার ভোটার, যার নাম শেখ জুলফিকার, একটি বুথের তালিকায় বাবার জায়গায় তার কাকা শেখ মফিজুল ইসলামের নাম রয়েছে, অন্যটিতে তার শ্বশুর শেখ এনামুল হোসেনের নাম রয়েছে। বিডিও অফিসে অভিযোগ দায়ের জুলফিকারের কাকা এবং স্থানীয় বিজেপির বিএলএর। ওর তো নিজস্ব বাবা আছে, তার নাম শেখ মনিরুল ইসলাম, তো তাকে বাদ দিয়ে আমাকে বাবা কেন করলো? কি উদ্দেশ্য? তাহলে ওর একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমার সম্পত্তি হাতিয়ে নেওয়ার, ছেলে বলে দাবি করবে। আপনার ছেলে নেই? না, আমার ছেলে নেই। অভিযোগ হচ্ছে আমার 193 নম্বর বুথ দাউদপুর নয়নানে যে স্থায়ী বাসিন্দা শেখ জুলফিকার, ও কি করেছে, নিজের চাচাকে পিতা বানিয়ে এখানে ভোটার কার্ড করেছে। এই একই ব্যক্তি কেন্দামারি অঞ্চল 216 নম্বর বুথে সেখানে শ্বশুরকে পিতা বানিয়ে ফর্ম ফিল আপ করে সেখানেও ডাউনলোড করেছে। সরকারি বিএলওকে জানালাম, জানার পরে উনি কর্ণপাত করলেন না। শাসক দলের মদতে উনি কি করলেন, তার ফর্মটা ডাউনলোড করেছেন। পুরো একবারে শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে লিপ্ত হয়ে একবারে ভুয়ো ভোটার রাখার জন্য উনি উঠে পড়ে লেগেছেন। জুলফিকারের দাবি, ভোটার তালিকা স্থানান্তরের সময় এই ভুলটা হয়ে গিয়েছে। শুনুন তিনি কি বলছেন। জন্মসূত্রে আমি নয়নান গ্রাম নিবাসী। নয়নানে বড় হওয়া, পড়াশুনো সমস্ত কিছু নয়নান থেকে। বিবাহ সূত্রে আমি গোবিমনপুরে বিয়ে করি, সেখান থেকে আমি ভোট ট্রান্সফার করি গোবিমনপুরে। নির্বাচন কমিশনের কোনো সাইডের গণ্ডগোলের জন্য এখানে বাবার নামের জায়গায় শ্বশুরের নাম উঠেছে, কিন্তু সেখানে সেই জায়গায় যে আমার নাম আছে আমি জানতাম না। কোন জায়গায়? নয়নানে যে আমার নাম আছে আমি জানতাম না। এখন এসআইআরের পরে যখন আমার ওখান থেকে যখন খবর পাই যে এখানেও আমার ফর্ম এসেছে, ওখানেও ফর্ম আছে, আমি যেহেতু সেখানে আমার বাসস্থান, বাবার নামে সমস্ত সেখানে সব কিছু, সেই জন্য সেখানে আমি ফর্ম করেছি। এখানে বিডিও অফিসে বিডিও সাহেব আমাকে তলব করেছিল, আমি গিয়ে বিডিও সাহেবের কাছে সমস্ত ডকুমেন্টস দিয়ে এখানে ডিনাই করে দিয়েছি এখানে কারো ফর্মটাকে। আর এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ভুয়ো ভোটার তৈরির অভিযোগ তুলেছে। অন্যদিকে এই ঘটনায় নির্বাচন কমিশনকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। এটা হয়তো তাদের ব্যক্তিগত কিছু বিষয় থাকতে পারে, কিন্তু এটা যাদের দেখার বিষয়, নির্বাচন কমিশনার আধিকারিকদের উপর ভরসা করে, সেই আধিকারিকরা তৃণমূল কংগ্রেসের সরকারের উপর তারা অধীনে চলে। সেই তৃণমূল কংগ্রেস সরকার আধিকারিকদের নীরব দর্শক থেকে ভোট বৈতরণী পার হওয়ার জন্য শুধুমাত্র ভুয়ো ভোটারদের এরকম রাজ্যের সর্বত্র এরকম পুষে রেখেছে। প্রক্রিয়াতে যদি কোনো ত্রুটি কিংবা ভুল ভ্রান্তি আমাদের চোখে আসে, তার পুরো দায় কিন্তু কেন্দ্রীয় নির্বাচনের উপরেই বর্তায়। এখানে একেবারে বুথ স্তরে যারা বুথ লেভেল অফিসার রয়েছেন, বিএলও, তারা কিন্তু নির্বাচন কমিশনের স্টাফ। সুতরাং যদি কোনো ভুল কিংবা বিভ্রান্তি হয়ে থাকে, যদি কোনো ত্রুটি ধরা পড়ে, তার দায় হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের। আর আপনারা সবাই জানেন এই কেন্দ্রীয় নির্বাচন কমিশন হচ্ছে বিজেপি পরিচালিত এনডিএ সরকারের পোষা তোতা পাখি।
পুলিশে চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতানোর অভিযোগ আমরা আগেও দেখিয়েছি। এবার পুলিশের নিয়োগ পরীক্ষার দিন ভুয়ো পরীক্ষা সেন্টার বানিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ বুদবুদে। ভুয়ো পরীক্ষা চলছিল দেবশালা পঞ্চায়েতের কলমডাঙ্গা গ্রামে। বাইরে দাঁড়িয়েছিল জলের গাড়িও। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ। প্রশ্নপত্র বিলির সময় হাতে নাতে পাকড়াও 10। 2টি গাড়ি ও একটি জলের ট্যাঙ্ক আটক করেছে পুলিশ। চাকরি দেওয়ার নামে মাথা পিছু 12 লাখ টাকা হাতানোর অভিযোগ। পুলিশের পরীক্ষা অবিলম্বে বাতিল করা হোক দাবি বিজেপির। একদম জঙ্গল ঘেরা জায়গা, দেখুন প্রচুর বাঁশ গাছের জঙ্গল। রাস্তা থেকে বেশ খানিকটা দূরে একটা ফুটবল গ্রাউন্ডে একটা অস্থায়ী মণ্ডপ রয়েছে, এখানে প্যান্ডেল করা হয়েছে, কাপড় দিয়ে ঘেরা ছিল। গভীর রাতে এখানেই চলছিল যে পুলিশের নিয়োগের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া এখানে চলছিল। কিভাবে এই জঙ্গল ঘেরা জেলায় প্রক্রিয়া চলছিল সে নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই বর্ধমান থেকে পুলিশের একটি দল এসে এখানে হানা দেয় এবং এখান থেকে 7 জনকে পুলিশ গ্রেপ্তার করে। যেটা জানা গেছে যে প্রচুর টাকার বিনিময়ে পুলিশের চাকরির দেওয়ার যে এখানে একটা চক্র চলছিল। রাত্রেবেলায় প্রচুর যারা পুলিশের চাকরি আজকে যারা পরীক্ষা দিচ্ছে তারা এখানে এসেছিল এবং এখানে এসে যোগাযোগ করে কিভাবে পুলিশের চাকরি তারা নিয়োগ পাবে সেই ব্যাপারেই তাদেরকে এখান থেকে পরিষ্কার দিশা দেওয়া হয়েছিল, যদিও সমস্ত ঘটনা হচ্ছিল টাকার বিনিময়। কলমডাঙ্গা থেকে ক্যামেরায় সোমনাথ গুপ্তের সঙ্গে জয়ন্ত বিশ্বাস, TV9 বাংলা। আজকে যে পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার প্রশ্নপত্র বিলি করা হয়েছে এবং 12 লক্ষ টাকা পরে মাথা পিছু নিয়ে তাদেরকে নিয়োগপত্র দেওয়ার জন্য ভুয়ো মক ইন্টারভিউ করা হয়েছে। আমরা চাই আজকে যে পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল করতে হবে, কারণ যে পরীক্ষার প্রশ্নপত্র আগাম বেরিয়ে যায়, যে পরীক্ষায় আগাম মক টেস্ট করে লোক নিয়োগ করা হয়, সেই পরীক্ষার কোনো যৌক্তিকতা নাই। পুলিশের চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতানোর অভিযোগ আগেও আমরা দেখিয়েছি। এবার পুলিশের নিয়োগ পরীক্ষার দিন ভুয়ো পরীক্ষা সেন্টার বানিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠছে বুদবুদে। ভুয়ো পরীক্ষা চলছিল দেবশালা পঞ্চায়েতের কলমডাঙ্গা গ্রামে। আমার সহকর্মী কনিষ্ক মাইতি এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কনিষ্ক, কি অভিযোগ এক্স্যাক্টলি? এক্ষেত্রে কিভাবে এই ভুয়ো কারবার করা হচ্ছিল? দেখো, এই যে রাজ্য পুলিশের যে নিয়োগের যে পরীক্ষা, সেই পরীক্ষাকে কেন্দ্র করে রীতিমতো যে দুর্নীতি বা টাকা আত্মসাতের প্রতারণা চক্র রীতিমতো বেশ কিছুদিন আগে থেকেই তৈরি হয়েছিল, এমনটাই কিন্তু পুলিশের কাছে খবর ছিল। আর সেই মতোই কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি পূর্ব মেদিনীপুরে গত 26 তারিখ তমলুক থেকে একজনকে সরকারি কর্মচারীকে একজনকে আটক করা হয়, গ্রেপ্তার করা হয়। তার পাশাপাশি আজকে দীঘাতে কিন্তু যৌথভাবে অভিযান চালিয়ে দীঘার একটি হোটেল থেকে 7 সহ আরো বেশ কিছু পরীক্ষার্থী প্রায় তাদেরকে আটক করা হয়েছে এবং তাদেরকে সেই পরীক্ষার্থীদেরকে একটি গেস্ট হাউসে নজরবন্দি করে রাখা হয়েছে পুলিশের তো কড়া নিরাপত্তার মধ্য দিয়ে, এবং 7 জনকে যে প্রতারককে আটক করা হয়েছে তাদেরকে এই মুহূর্তে কিন্তু কাফি মহকুমা। ধন্যবাদ কনিষ্ক। পুলিশের পরীক্ষার প্রশ্ন পরীক্ষার্থীদের কাছে ফাঁস করে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে সিভিক ভলান্টিয়ারকে। গণেশ বাছার নামে ওই সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ। সূত্রের খবর, কয়েকজন পরীক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ, আর তাদের জিজ্ঞাসাবাদ করে সিভিক ভলান্টিয়ারের খোঁজ পায় পুলিশ। এরপর পুলিশ ওই গণেশ বাছারকে রাতেই গ্রেফতার করে। অভিযুক্তকে জেরা করছে বসিরহাট থানার পুলিশ। পুলিশের পরীক্ষা হচ্ছে, একটা চাকরি হবে না এমন করে হিসাব করে বলেছে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে মৌখিক পরীক্ষা হবে, ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে ভোটের ডেট ঘোষণা হবে। সবকে পরীক্ষায় বসিয়ে রেখে গাজর ঝুলিয়ে দিল। হ্যাঁ, টাকাটাও তুলবে, গাজর ঝুলানো, গাজরটা দেখতে থাকবে।